এবার কি আর হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে কি কি হয়েছে? অবশেষে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান সবার মুখোশ খুলে দিয়েছে। কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায়, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন, কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয়। এই যে বারবার তারিখ পরিবর্তন, এটার ভেতরে কোনো রহস্য আছে কিনা? সত্যিই আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে? এ সময় সবচেয়ে ভালো হতো যদি জুবাইদা রহমান এসে তিনি দলের হাল ধরতেন, যখন খালেদা জিয়া এবং তারেক রহমান দলের হাল ধরতে পারছেন না বিভিন্ন বাস্তবিক এবং বিচারগত সমস্যার কারণে। ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু দর্শক, একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর অংশগুলো দেখে আসি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল গত শুক্রবার ভোরবেলায়, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তারপরে বলা হয় রবিবারে তিনি যাবেন, কিন্তু শনিবারে সেটাও বাতিল করা হয়। এবার গত রাতে, অর্থাৎ রবিবারে দ্বিতীয় দফায় যেদিন যাওয়ার কথা ছিল, সেই গত রাতে এবার বলা হলো যে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আগামীকাল সকালে এবং খালেদা জিয়া যাবেন রাতে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এই যে বারবার তারিখ পরিবর্তন, এটার ভেতরে কোনো রহস্য আছে কিনা? সত্যিই আগামীকালকে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে তো লন্ডনে, নাকি এয়ার অ্যাম্বুলেন্স এসে আবারও ফেরত যাবে, নাকি আগামীকালকে সকালে যখন আসবে বলা হচ্ছে তখন এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার আগেই আবারও এয়ার অ্যাম্বুলেন্সকে নিষেধ করে দেওয়ার ঘটনা আমাদের দেখতে হবে। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, এয়ার অ্যাম্বুলেন্স কোথা থেকে আসবে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার কথা। সর্বশেষ জানানো হলো আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে। সকাল 8টার পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং সারাদিন অপেক্ষার পরে, প্রায় 14 ঘন্টা অপেক্ষার পরে রাত 10টায় খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটা জানানো হয়েছে। কিন্তু সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই ঘোষণাটাও ঠিকঠাক থাকবে কিনা। খালেদা জিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, বিডি নিউজ 24 যেটা বলছে, সেই শিরোনামটা এমন: খালেদার লন্ডন যাত্রা, মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় নামার অনুমতি চেয়ে জার্মান ভিত্তিক এয়ারলাইন্সটি শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি মঙ্গলবার সকালে আসবে। দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা এই তথ্য গতকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল তাতে বাংলাদেশ সাড়া দিয়েছে। ওই এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল 8টায় নামার সূচি দেওয়ার তথ্য জানানো হয়েছে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। কোনো কোনো গণমাধ্যম রাত 10টার কথা বলছে। সেভাবে আপাতত সময় দেওয়া হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শনিবার তারা আবেদন করে, এই আবেদনে গত রাতে সাড়া দেওয়া হয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্স আসা এবং বিএনপি চেয়ারপারসনকে কি লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে। আসা সত্ত্বেও এই পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা শেষ পর্যন্ত, একেবারে শেষ সময়ে গিয়ে কি দাঁড়ায়। প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসা চলছে। শুক্রবারে আমরা জানি যে যাওয়ার কথা ছিল, সেটা রোববারে করা হয়েছে। রোববারেরটার ঘোষণা শনিবারে বলা হয়েছে, না রোববারেও ক্যান্সেল। কবে যাবে সেটা শরীরের অবস্থার উপরে নির্ভর করছে। গত রাতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে, সেখানে নাকি তার রিপোর্ট স্বাভাবিক এসেছে। খালেদা জিয়া মোটামুটি ভালো অবস্থার দিকে যাচ্ছেন। ডাক্তারদের তরফ থেকে এরকম খবর আসছে যে তিনি কথা বলার চেষ্টা করছেন, কথা বলতে পারছেন না কিন্তু কথা বলার চেষ্টা করছেন। তার মানে তিনি ট্রান্সফার উপযোগী হয়ে উঠছেন, এরকমটাই ডাক্তার মনে করছে। এয়ার অ্যাম্বুলেন্স আসার যে ব্যাপারটা শোনা যাচ্ছে সেটার ভিত্তিতে এটা বলাই যায়। এখন দেখার বিষয় যে এয়ার অ্যাম্বুলেন্সকে আজকের মধ্যে আবারও নিষেধ করে দেওয়া হয় কিনা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয় কিনা। যদিও বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা, লন্ডনে যাওয়া না যাওয়া, তারেক রহমানের ফেরা না ফেরা, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের দেশে আসা, এই ব্যাপারগুলো বহুমাত্রিক আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমান দেশে ফিরছেন না, ফিরতে পারছেন না, এরকম প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে একদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী জোর দিয়ে বলেছিলেন যে তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। খালেদা জিয়া যখন একেবারে হসপিটালাইজড,
তখন তার জন্য যে 3টি আসন রাখা হয়েছে নির্বাচনের, বগুড়া, দিনাজপুর এবং ফেনীতে, সেই 3টি আসন তার জন্যই রাখা হবে নাকি সেই 3টি আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন সেটা হয়তো সময়ই বলে দেবে। বেগম খালেদা জিয়াকে হসপিটালে রেখে, মুমূর্ষু অবস্থায় রেখে তাকে নির্বাচনে প্রার্থী করা সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা যেমন একটা আলোচনা, তেমনি বেগম খালেদা জিয়া মানে বিএনপির একটা স্পিরিটের নাম। বিএনপির স্পিরিটকে বজায় রাখার জন্য, স্পিরিটটাকে ঠিক রাখার জন্য বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখেও তার প্রার্থিতা ঠিক রাখা হতে পারে। কিন্তু তারপরেও তারেক রহমানের না ফেরা নিয়ে আলোচনা কিন্তু থামছে না এবং অনেকেই বলছেন যে যুক্তরাজ্যে তিনি অ্যাসাইলাম নিয়ে আছেন, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করে আছেন। আশ্রয় প্রার্থনা করে থাকলে যুক্তরাজ্যের নিয়মে তিনি যে দেশে তার মানে নিরাপত্তার সংকটের কারণে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন সেই দেশে ফেরাটা এত সহজ নয়, কিংবা কেউ কেউ বলছেন ফেরা সম্ভব নয়। হয়তো ফেরা সম্ভব, একেবারে ফেরা সম্ভব, আর কখনো যুক্তরাজ্যে যাবেন না এরকম একটা প্রেক্ষাপটে। কিন্তু যদি যুক্তরাজ্যের নিয়মই সেটা হয় যে তিনি আর কখনো যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, তাহলে বিএনপি বিজয়ী হওয়ার পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হিসেবেও কি যুক্তরাজ্য সফর করতে পারবেন না তিনি? অনেক প্রশ্ন ওঠে বাস্তবতার পরিপ্রেক্ষিতে, যে প্রশ্নগুলোর আদতে উত্তর নেই, ধোঁয়াশা আছে, কিন্তু এই ধোঁয়াশাগুলো বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না। হয়তো সঙ্গত কোনো কারণ রয়েছে, পরিষ্কার করতে পারছেন না তারা। পরিষ্কার করলে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আশা না আসার দোলাচলে রাখতে হচ্ছে তাদেরকে হয়তো কৌশলের কারণে। শেষ পর্যন্ত এই নির্বাচনের আগের দিন পর্যন্ত আশা না আসার দোলাচলেই, মানে যদি তার না আসার মতো পরিস্থিতি থাকে নির্বাচনের আগে, তাহলে এভাবেই বারংবার বলা হবে আজকে আসবে না, কালকে না পরশু, এরকমভাবেই বলা হবে। কারণ তারেক রহমান বিএনপির জন্য নির্বাচনে একটা বড় ফ্যাক্ট। অনেকে বলেন যে, কেউ বলেন বেগম খালেদা জিয়া যদি আল্লাহ না করুক মানে মৃত্যুবরণ করেন, তাহলে বিএনপির জন্য সেটা বড় একটা ধাক্কা হবে। সেই ধাক্কা নির্বাচনের আগে তাদের কাটিয়ে ওঠা সম্ভব হবে না, এবং সেই কারণে খালেদা জিয়ার পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাহলে বিএনপি নির্বাচন কমিশনে এবং সরকারের কাছে আবেদন করতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়ার। এতদিন অভিযোগ ছিল যে জামাত এবং এনসিপি নির্বাচন চাইছে না, নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এখন বাস্তবতার পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছানোর আবেদনটা বিএনপির তরফ থেকে আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়। ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না, কিন্তু তার আলামত কিন্তু ভালো না, এইটুকু বলা যায়। সেই বিভাজনটা কেমন তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। শুধু ধর্ম না, ধর্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার এত বেশি মতপার্থক্য ঘটছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। শুধু তাই না, আর একটা হচ্ছে ভারসাম্য। বাংলাদেশের চারিদিকে আমরা জানি যে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা, সে ভারত একটা বিশাল ফ্যাক্টর। সেই ভারতের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের যে একসময় মুক্তিযুদ্ধটা, যেটা 9 মাসে শেষ হয়েছে, সেটাকে 9 বছর চলার কথা, কিন্তু দ্রুত শেষ হয়েছে কেন? ভারত পাশে এসে দাঁড়িয়েছিল বলে। পাকিস্তান ওই অঞ্চল থেকে এসে আর সাপোর্ট করতে পারেনি, সেই সক্ষমতা তাদের ছিল না। কারণ বাংলাদেশের পাশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে এত বড় একটা প্রতিবেশী ভারত, তার সাপোর্ট, তাদের সেনারা অস্ত্র শস্ত্র নিয়ে যখন নাকি নিজেরা ঢুকে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে মুক্তিযোদ্ধাদের, তখন আর পারা সম্ভব না, পারেনি। তো সেই পথ পাড়ি দিয়ে আজকে এক নতুন বাস্তবতা যে ভারতের সাথে আমাদের আলটিমেটলি কি আমরা রেশারেশি সম্পর্কে যাব, নাকি আমরা একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাব? শেখ হাসিনার সময় আমরা একটা বিভাজন দেখতাম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, মানে আওয়ামী লীগের বাইরে সমস্ত শক্তিকে তারা ঠেলে দিত, এরা স্বাধীনতা বিরোধী, এরা পাকিস্তানি। এইভাবে একটা কৃত্রিম বিভাজন করে চরমভাবে রাজনৈতিকভাবে বিভাজন, মানে বিএনপি জামাত মানেই হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী। এইরকম একটা পারসেপশনটা দিয়ে একটা বিভাজিত রাষ্ট্র, বিভাজিত সমাজ রাজনীতি চলেছে, এবং তার বিস্ফল আমরা দেখেছি যে এটার আড়ালে যেটা হয়েছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে নির্বাচন ছিল না, বাংলাদেশে গণতন্ত্র ছিল না। 5ই আগস্ট তার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এখানে সবার ধারণা ছিল যে এই বিভাজিত রাজনীতি, এই বিভাজন, মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী, এই বিভাজনটা কৃত্রিম বিভাজন, এটা অবসান ঘটবে এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংস্কৃতি চলবে, যেখানে সব দলমত এক জায়গায় থাকবে। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অন্য একটা ধারা, একটা অংশ মনে করছে যে গণতন্ত্রের নামে যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ চলে গেছে, এখন আমরা এটাকে একটা ধর্মীয় কি বলে অনুশাসন বা গণতন্ত্রের বদলে আমরা একটা ধর্মীয় শাসন আমরা প্রতিষ্ঠা করি। ফলে আমরা খুব দ্রুতই দেখলাম যে বিভিন্ন মাজার, দরগা শরীফের উপর হামলা, মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে এনে পোড়ানোর
সেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম। ভয়াল পরিস্থিতি। এখানে গান হবে না, এখানে নাটক হবে না, এখানে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এমনকি ছোটখাটো যে শোরুম উদ্বোধন, সেই শোরুম উদ্বোধন হবে না, এবং সব জায়গায় তৌহিদি জনতার নামে চলল। আরেকদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অবস্থান নিতে যে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে একটা বিরোধী এমন একটা অবস্থান তৈরি করলো যে এখানে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের কোনো সংশ্লেষ আছে, এটা যেন নাই। আওয়ামী লীগের দুইটা চিত্র, একটা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা চিত্র, সেখানে রিয়েলি একটা আওয়ামী লীগের একটা অংশগ্রহণ আছে, আর স্বাধীনতার পরে তাদের একটা ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্র, সেটাও আমরা দেখেছি। তো সেটাকে দেখে আমরা শুধু একটা অংশ দেখছি, আর একটা অংশ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সংগঠিত করা, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের পথে নিয়ে যাওয়া, এই অবদানটাকে নিঃশেষ করার একটা প্রবণতা দেখে সেখানে একটা ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠার একটা চেষ্টা। এবং এখন সামনে দাঁড়ায় গেল একদিকে বিএনপি নেতৃত্বে একটা জনসংখ্যা বা একটা রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে জামাতের নেতৃত্বে আর একটা শক্তি। এখানে জামাতকে আমি বলবো না যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, জামাত নাম তার জামাত ইসলাম, কিন্তু সে লিবারেল ডেমোক্রেসি চর্চা করে, কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা ইন্ধন আছে, এবং তার নেতৃত্বে কিছু উগ্রবাদী দল সেখানে জড়ো হয়েছে। তারা যে কথাবার্তাগুলো বলছে তাতে একটা বিভাজন, যে আমরাই শুধু ইসলাম, আমরাই শুধু ধর্ম, আর বাকি যারা আছে তারা মানে তাদের ধর্ম নেই, তারা হচ্ছে ওই প্রকারান্তরে তারা ভারত, তারা হচ্ছে আওয়ামী লীগ, এমনভাবে বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এখন বিএনপিকে তো শুধু না, বিএনপিকে ঠেলতে যে বিএনপি সহ যত বাম গণতান্ত্রিক ধারা আছে সব ধারাগুলো এখন মুখোমুখি দাঁড়ায় গেছে। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ইঙ্গিতটা দিছে, যে তিনি বলছেন একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। দেখেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। এই মূল্যবোধটাকে পাল্টে দিয়ে একটা উগ্রতা নিয়ে আসা হচ্ছে। যারা ধর্মভীরু তাদেরকে বলতেছে তুমি অনেক বেশি একেবারে ধর্মীয় অনুশাসনের মধ্যে যাও, গণতন্ত্র দরকার নেই। কিসের গণতন্ত্র? এখানে চলবে শরিয়া আইন, ইসলামী আইন। এইভাবে যদি চলতে থাকে তাহলে সংঘাত শুধু মানে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হবে না, গণতান্ত্রিক শক্তি আতঙ্কিত হবে, পাশাপাশি এর প্রভাবটা পড়বে হচ্ছে ভারতে। পরিস্থিতিটা জটিল হবে। এই জটিল অবস্থার একটা অগ্নি পরীক্ষা সামনের নির্বাচন, সেই নির্বাচনে বিভাজনটা হয়তো আরো স্পষ্ট হবে। এখন সেই বিভাজনটা নিয়ে যদি নির্বাচনটা হয়, সেখানে জয় পরাজয়ের পরে কিন্তু বাংলাদেশে ওই যে বললাম নতুন আরেকটা বিভাজনের রাজনীতি তৈরি হবে। একদিকে ধর্মকে কেন্দ্র করে উগ্রবাদ, আর একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই। আবার সেই জন্য বলছি যে বাংলাদেশের রাজনীতি হয়তো একটা নতুন অধ্যায়ের মধ্যে ঢুকে গেল। 18 সালে যখন বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যখন নির্বাচনে অংশ নেয়, তখনও কিন্তু বিএনপির ভেতরে নেতা কর্মী তৃণমূলের সমর্থকদের মধ্যে কথা ছিল যে এই ডক্টর কামাল হোসেনের সঙ্গে তাকে নেতৃত্বে নিয়ে এসে একটা রাজনৈতিক জোট গঠন না করে এ সময়ে সবচেয়ে ভালো হতো যদি জুবাইদা রহমান এসে তিনি দলের হাল ধরতেন, যখন খালেদা জিয়া এবং তারেক রহমান দলের হাল ধরতে পারছেন না বিভিন্ন বাস্তবিক এবং বিচারগত সমস্যার কারণে। খালেদা জিয়ার বড় পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশে অবতরণটা বা বাংলাদেশে আগমনটা পরিবারের একটা ঘোরতর সংকটময় সময়ে এমনভাবে হলো যেভাবে জুবাইদা রহমান ঢাকা ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, সেই প্রত্যাশাটা বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই 2018 সাল থেকেই করে আসছিলেন। মানে জুবাইদা রহমান প্লেনে উঠেছেন, জুবাইদা রহমান ঢাকা রওনা হয়েছেন, জুবাইদা রহমানের বিমান এতটার সময় পৌঁছবে, জুবাইদা রহমান ঢাকা নেমেছেন। প্রতিটা মুহূর্ত সংবাদ মাধ্যম যেভাবে তুলে ধরছে জুবাইদা রহমানের আগমনের, সেই প্রত্যাশাটা কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। 2018 সালে যখন খালেদা জিয়ার মামলার রায় হয়ে তার কারাদণ্ড হয়ে যায় এবং তিনি শারীরিক কারণে এবং আইনি কারণে একরকমের নিষ্ক্রিয় হয়ে পড়তে বাধ্য হন রাজনীতি থেকে, তখন থেকেই তৃণমূলে, বিএনপির তৃণমূলে বিশেষভাবে এই প্রত্যাশাটা ছিল যে জিয়া পরিবারের এমন একজন কেউ এসে দলের হাল ধরবেন যিনি কিনা দলে একটা চুম্বকের মতো বা মূল কেন্দ্র হিসেবে কাজ করবেন, এবং মূল কেন্দ্র হিসেবে কাজ করার ফলে দলটা যে ছত্রভঙ্গ হয়ে পড়েছে বহু নেতা, বহু অভিভাবক, বহু মতের কারণে, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার পর দলে আর কোনো কেন্দ্রীয় নেতা গড়ে ওঠেন নাই, যেহেতু তারেক রহমান সেই 2008 থেকেই বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, সেসব কারণ মিলিয়ে এই অবস্থায় দলের ভেতরে এই প্রত্যাশাটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু এখন একটা পারিবারিক ঘোরতর সংকটের সময় জুবাইদা রহমানের বাংলাদেশে এই আবির্ভাব ঘটল, যেখানে তিনি সকল মনোযোগের কেন্দ্রে থাকলেন। কিন্তু জুবাইদা রহমান অবশেষে 11-12 দিন খালেদা জিয়া হাসপাতালে থাকবার পর অবশেষে তারেক রহমান আসবার সিদ্ধান্ত নিতে পারেন নাই, এবং এটা এখন মোটামুটি নিশ্চিত যে
যুক্তরাজ্যে তার যে থাকবার ব্যবস্থা, রাজনৈতিক আশ্রয়ের অধীনে তিনি যে একটা স্থায়ী আবাসের অনুমতি নিয়ে আছেন, সেটা ক্ষতিগ্রস্ত করে, মানে সেই ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR কে ক্ষতিগ্রস্ত করে তিনি একটা ওয়ান টাইম ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে চাইছেন না। গত 12 দিন ধরেই আসলে প্রশ্ন ছিল জুবাইদা রহমান ফিরছেন না কেন। কারণ জুবাইদা রহমানের যে পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই সেটা নিশ্চিত হওয়া যায়, কারণ তিনি মে মাসে শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডন থেকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে তার সহযাত্রী হয়ে ঢাকা ফিরেছিলেন। কিন্তু পার্থক্যটা মনে করে দেখুন, সে সময় কিন্তু জুবাইদা রহমান মূল কেন্দ্র হয়ে উঠতে পারেননি তার আবির্ভাবের জন্য, কারণ সে সময় খালেদা জিয়া দেশে ফিরছেন। জানুয়ারি মাসে তিনি যখন চিকিৎসার জন্য লন্ডন গেলেন সেনা প্রধানের পরামর্শ মোতাবেক, তখন কিন্তু এই দ্বিধা, এই প্রশ্ন, এই শঙ্কা ছিল বিএনপির নেতা কর্মী সমর্থকদের ভেতরে যে, এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, যে খালেদা জিয়াকে কি আর ফিরতে দেওয়া হবে। এরপর তিনি দেশে ফিরে এলেন মে মাসে এবং নেতা কর্মী সমর্থকদের ঢল নামলো ঢাকার রাজপথে, কিন্তু সেই মনোযোগের কেন্দ্রে জুবাইদা রহমান আসতে পারলেন না। জুবাইদা রহমানের এবারের যে আবির্ভাব সেটা কিন্তু শুধুমাত্র একটা পরিবারের ঘোরতর সংকটে হাল ধরে তিনি এলেন, মানে স্বামী তারেক রহমান যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তখন তিনি এলেন, সেটা শুধু নয়, দল একটা ঘোরতর সংকটে, মানে তারেক রহমান যদি আর কখনোই ফিরতে না পারেন বা তিনি যদি সিদ্ধান্ত নেন যে দল আসলে নির্বাচন করে বিজয়ী না হয়ে তার একটা প্রধানমন্ত্রিত্ব বা সরকারে তাদের নিশ্চিত অবস্থান নিশ্চিত করা না পর্যন্ত, মানে যেটাকে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত যদি তারেক রহমান দেশে ফিরতে রাজি না হন, তাহলে এই নির্বাচনটা আসলে বিএনপিকে পার করে দেবে কে? মানে খালেদা জিয়া অসুস্থ, ঘোরতর অসুস্থ, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। আজকেও ঘোষণা হয়েছে যে নির্বাচন কমিশন বলছে 11 তারিখ তারা তফসিল ঘোষণা করবে। তারেক রহমান এখন পর্যন্ত ভোটার হন নাই, কারণ তারেক রহমানের কাছে তো বাংলাদেশের নাগরিকত্বের কোনো সনদই নাই, তার কাছে বাংলাদেশের পাসপোর্টটাও নাই, যেটা কিনা তিনি 2012 সালেই জমা দিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য যুক্তরাজ্যে। কাজেই তারেক রহমানের ক্ষেত্রে অনিশ্চয়তাগুলো এত বেশি, তখন জিয়া পরিবারের একই সাথে রোগগ্রস্ত, রোগশয্যায় শায়িত মায়ের দায়িত্ব নিতে এবং একরকম আসলে অনিশ্চিত বিএনপি নেতাকর্মী সমর্থকদের দায়িত্ব নিতেও সম্ভবত জুবাইদা রহমানের আগমন। কিন্তু জুবাইদা রহমানের এই আগমনকে কি আসলে দল খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে? দেখুন, মে মাসেও কিন্তু প্রত্যাশা ছিল, যেহেতু খালেদা জিয়া তো একরকম শয্যাশায়ী এবং বোঝা যাচ্ছিল 2024-এর আগস্টের পর থেকেই যে বিভিন্ন তরফের আপত্তি আছে যে তিনি রাজনৈতিক কোনো, এমনকি ভার্চুয়ালি কোনো বক্তৃতায় যোগ দিন, এমনকি দলীয় নেতাদের সঙ্গে তিনি নিয়মিত কোনো বৈঠক করবেন, এর ওপরেও হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, নিষেধাজ্ঞা আছে বলে খালেদা জিয়া একেবারে নিষ্ক্রিয় হয়ে বাসায় ছিলেন 2024-এর 6 আগস্ট থেকেই, মানে যখন থেকে ঘোষণা করা হলো তিনি তো বাড়িতেই কারাবন্দী ছিলেন, যে তিনি কারামুক্ত, তার আর কোনো দণ্ডাদেশ নাই। তারপরেও খালেদা জিয়া কিন্তু আসলে কোনোভাবেই সক্রিয় হতে পারেন নাই। তো মে মাসেও যখন জুবাইদা রহমান এলেন খালেদা জিয়ার সঙ্গে, প্রত্যাশাটা ছিল যে জুবাইদা রহমানকে দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হবে, দলের বিভিন্ন সভা সমাবেশে, এমনকি জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে তার একটা অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে, এমনকি মহিলা দলের সঙ্গে তার একটা বৈঠক হতে পারে, এমনকি যুব দলের সঙ্গে তার একটা বৈঠকের আয়োজন করা হতে পারে, যেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে তিনি যে দলে গ্রহণযোগ্য এবং তিনি যে দলে ওয়েলকাম, মানে তাকে যে দলে স্বাগত জানাতে দলের শীর্ষ নেতৃত্ব প্রস্তুত, সেটা বোঝানোর একটা। দর্শক, আশা করি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।